মা যে জিনিসটার কোনো তুলনা হয় না। আর এই মায়ের সাথে কারোর সাথে যেমনি আপনি তুলনা করতে পারবেন না, তেমনি আপনি কখনো এটাকে মূল্যায়নও করতে পারবেন না, কারণ মা হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, আর সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্টটা আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। শুরুতে বলেছি মায়ের একটা তুলনা হয় না। আসলে গত কিছুদিন ধরে আমার ছেলেরা বেশ খুব রিকোয়েস্ট করছিল তাদের জন্য যেন একটা চকলেট কেক বানাই, তো চকলেট কেক আর বানানো হয়নি, তো ভাবলাম পাউন্ড কেক দিয়ে কাজ চালিয়ে দিই। আমার এই ভিডিওটি কিন্তু আমার প্রিভিয়াস ব্লগে শেয়ার করার কথা ছিল, কিন্তু আমার ব্লগটা এত বড় হয়ে গিয়েছিল, তো ভাবলাম এই ব্লগে অ্যাডজাস্ট করে ফেলি। আর সেই চিন্তা মাথায় রেখে শুরুতেই যে কেকটা আমি বানাচ্ছি মানে পাউন্ড কেক, সেটার রেসিপিটা একটু শেয়ার করছি। কম বেশি অনেকেই হয়তো এই কেকটা বানাতে জানে, তো ভাবলাম আমি একটু সংক্ষেপে একটু দেখিয়ে দিই এই কেকটা আমি কিভাবে বাসায় বানাই। আর বেশ ইচ্ছে করছে বেশ আমার থেকেও এই কেকটা খেতে, তো ভাবলাম ঘরে বানিয়ে ফেলি। যখন থেকে সংসারের কাজকর্ম বা কোনো নাস্তা বানানো শিখেছি, চেষ্টা করি নিজে একটু কষ্ট করে হলেও যেন ওই নাস্তাগুলো ঘরে বানাই, কারণ অনেক সময় বাইরের বেশ কিছু খাবার আনহেলদি হয়ে থাকে বাচ্চাদের জন্য, তেমনি নিজেদের জন্য। তো একটু কষ্ট করে একটু বানাতে পারলে নিজে থেকেও বেশ ভালো লাগবে। তো ভাবলাম ছেলেদের কথা মতো যখন এই কাজটা করছি, তো একটু শেয়ার করে ফেলি আপনাদের সাথে আমি এই কেকটা কীভাবে বানিয়েছি। আর অন্যদিকে এই ব্লগটা গত 3 থেকে 4 দিন আগের, তো যার কারণে এত বেশি শীত ছিল তখন চট্টগ্রামে, তবে আলহামদুলিল্লাহ গত 2 থেকে 3 দিন একটু রোদ উঠেছিল আমাদের এই চট্টগ্রামে। তো মাশাল্লাহ আজকে কয়েকদিন ধরে কিন্তু বেশ ভালো লাগছে এই রোদের মধ্যে সংসারের কাজকর্ম করতে, কারণ অতিরিক্ত শীতের মধ্যে সংসারের কাজকর্ম করতে বেশ কষ্ট লাগে। আর তো যাই হোক, আল্লাহ তাআলা তো দিন পার করে ফেলেছে, আলহামদুলিল্লাহ বাকি দিনগুলো যেন সুন্দরভাবে কাটাতে পারি আর শীতটাও চলে যায় যেন ততদিনে। তো এদিক দিয়ে যখন কেকটা বানাতে গিয়েছিলাম ভেবেছি ঠান্ডা হয়ে গিয়েছে, তো দেখলাম না, হালকা গরম ছিল। তো ওই অবস্থায় ফ্রিজ থেকে নয় সরি, ওভেন থেকে বের করে ফেলেছি। আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। ভিডিও করার সময় ভুলে গিয়েছিলাম এই কেকের মাঝখানে একটু কেটে দিতে, তো যাই হোক নিজে নিজে ফেটে গিয়েছিল, তবে কেটে দিলে জিনিসটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই যে দেখুন ওভেনে দেওয়ার কারণে আমার এই পাউন্ড কেকটার কালারটা কতটা সুন্দর এসেছে। তবে মাঝে মাঝে অলসতা করে ওভেনে না দিয়ে আমি চুলার উপরেই করে থাকি, যেটা কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে একবার দেখিয়েছিলাম। তো আর এই যে ছেলেদেরকে ঠিক সন্ধ্যার সময় তাদের এই পছন্দের খাবারটা দিয়েছি। ওই যে বলেছি মায়ের আসলে তুলনা হয় না, কারণ সন্তানরা গত কয়েকদিন ধরে আবদার করছে, শীতের কারণে অনেকটা মানে লেট করেই করেছি, তো ভাবলাম করেই ফেলি। আর মাঝে মাঝে দেখা যায় দোকানের খাবার খেতে ইচ্ছেও করে না, তো এই কাজগুলো করতেও আমার থেকে বেশ ভালো লাগে। যেহেতু আপনারা তো অনেকেই জানেন আমি একজন কেক বেকার, তো ছেলেদের ইচ্ছা তো পূরণ করতে হয় মাঝে মাঝে। আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, তেমনি ভিতরেও বেশ ফ্লাপি ফ্লাপি ছিল। তো এই ছিল আমার দুটো পাউন্ড কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করা, সেটা দেখিয়ে ফেলেছি। আর এই যে সুন্দর করে এখন সার্ভ করে দিচ্ছি ছেলেদেরকে এভাবে, সেই সাথে নিজেও একটা খেয়েছি। আর ভালো লাগলে অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো এখন যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো গত শুক্রবার সকাল থেকেই আমি এই ব্লগটা শুরু করছি। তো এদিক দিয়ে ঘুম থেকে উঠে অনেকটা লেট করেই উঠেছি, তো নামাজ পড়ে শুয়ে গিয়েছিলাম। বাইরে উঠে দেখলাম বেশ রোদ উঠেছে, আর উঠেই আমার লিভিং রুমটা দরজা জানালা খুলে দিয়েছি। আর ছেলেরা একটু ঘুম যাচ্ছে, তো ভাবলাম ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে সবার আগে লিভিং রুমটাই ক্লিন করে ফেলি, যেহেতু আজ বাইরে রোদ ছিল। তো ভাবলাম নাস্তা এখন না বানিয়ে আগে দিয়ে ঘরটা ক্লিন করেই তারপরে আমি আমার নাস্তা বানানোর কাজগুলো শুরু করব। আর এখন শুক্রবারে তো একটু লেট করে নাস্তা দিলে ছেলেরাও তেমন একটা বিরক্ত বোধ করে না, কিন্তু ওই যে স্কুল থাকলে একটা স্কুল গোয়িং মায়েদের যে সকালবেলা কি অবস্থা হয়। আর ইদানিং তো শীতের কারণে নাস্তা বানাতেও বেশ বিরক্ত লাগে, তারপরেও কিছু করার নেই, সন্তানদেরকে নাস্তা না খাইয়ে বের করতে ইচ্ছে করে না, যতই কষ্ট হোক না কেন।
আর এই যে একা হাতে খুব সুন্দর করে লিভিং রুমটা গতকালেই আমি একটু ডিপ ক্লিন করে নিয়েছিলাম, যেহেতু আজকে ব্লগটা শেয়ার করব। তো রাতের মধ্যে অল্প একটু ময়লা ছিল, সেটাও একটু ভালোভাবে ক্লিন করে ঝাড়ু দিয়ে অফ স্ক্রিনে কিন্তু আমি মুভ করেও ফেলেছি, সেটা শেয়ার করে নিই। তো এদিক দিয়ে সুন্দর করে লিভিং রুমটা ক্লিন করে নিচ্ছি। শীত আসার পর থেকে আমার যে শতরঞ্জিটা আছে দুটো, সেই দুটো আমি লিভিং রুমে রেখে দিয়েছিলাম, আর উঠানোর প্রয়োজন মনে করিনি, কারণ আমার ছেলেরা সহজে মোজাও পরে না আর জুতাও পরে থাকে না। সারাক্ষণ ঘুম থেকে ওঠার পর একটা কথাই বলতে হয়, জুতা পরো মোজা পরো, কিন্তু আমার ছেলেরা যে পরিমাণ অস্থির, তারা এই কাজটা করবে না। তার উপর কিছুক্ষণ পরপর সংসারের সকল কাজের ফাঁকে ফাঁকে তাদের পেছনে সোয়েটার নিয়ে ঘোরা, তারপরে তাদেরকে পানি খাওয়ানোর সময় গরম পানি দেওয়া, সব কিছু মিলিয়ে বুঝতে পারছেন তো আমার অবস্থা কী পরিমাণ নাজেহাল ছিল। তারপরেও একটা জিনিস খেয়াল করেছি, সন্তানের পেছনে এই কাজগুলো করতে করতে আমাদের গৃহিণীদের সময় কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাটে। আর কার থেকে কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার থেকে বেশ ভালো লেগেছে ছেলেদের পিছনে সারাক্ষণ এগুলো নিয়ে বকাবকি করতে। আর ছেলেরা তো এত বিরক্ত করেছে আমাকে এই শীতের মাঝে, কিছুক্ষণ পর পর নিজের যতই অলসতা লাগুক বা কষ্ট লাগুক না কেন, সন্তানের এই কাজগুলো আমার করতেই হবে, কারণ আমার ছেলেদের যদি অসুখ হয়ে যায় তখন আমার নিজের থেকে আরও বেশি কষ্ট লাগবে। তো এদিক দিয়ে লিভিং রুমটা ভালোভাবে ক্লিন করার পর আমি কিচেনে চলে এসেছি। গতকাল রাতে যে সকল প্লেট বাটি জমেছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। এই কাজটা কিন্তু আমি লিভিং রুমে না, কিচেনে যখনই আসি প্রতিদিনই করা হয়, সব সময় হয়তো শেয়ার করা হয় না। তো ভাবলাম আজ যখন ফ্রাইডেতে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে, তো এগুলোও শেয়ার করে ফেলি। আর এদিক দিয়ে এই ঝুড়িটা কেনার পর থেকে এত উপকার এসেছে, মাঝে মাঝে তো চিন্তা করি এই সকল জিনিসগুলো, মানে এই দরকারি জিনিসগুলো কেন আমি লেট করে কিনি। এর আগেও আমার থেকে যেটা ছিল সেটাও আমার অনেক দরকারি ছিল, কিন্তু ওই জিনিসটাতে আমি বেশি কিছু রাখতে পারতাম না, অল্প কিছু ক্লিন করে প্লেট বাটি রাখতে পারতাম। তবে এইটা কিন্তু আমার জন্য অনেক উপকার হয়েছে। যে সকল আপুদের কিচেনে সিঙ্কের পাশে এই ধরনের কিচেন র্যাক নেই, আমি বলবো খুব প্রয়োজনীয় একটা জিনিস আপনারা কিনে নিতে পারেন। এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কালার এসেছে। প্রথম প্রথম এতগুলো কালার অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন অনেক ধরনের কালার দেখা যায় বিভিন্ন পেজে। আর আমি এই জিনিসটা হোম হ্যাভেন পেজ থেকেই কিনেছি। আমি কিন্তু এই ব্লগটা শেয়ার করেছিলাম, তখন কিন্তু অনেক আপু এই ভিডিওটি মানে খুব একটা খেয়াল করেনি আর দেখেও নি, সেজন্য হয়তো অনেকেই এটা নিয়ে এখনও কমেন্ট করছেন। আর এদিক দিয়ে কিচেনে প্রত্যেকবার আসলে সকালবেলা মানে যখনই কিচেনে আসি তখনই একটু ক্লিন করে না নিলে আমার কাজকর্ম করতে খুব বিরক্ত লাগে। তো হঠাৎ করে খেয়াল করলাম আমার যে রিয়েল প্ল্যান্টটা আছে সেটা পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছিল। ওই যে ঠান্ডা হওয়ার কারণে ইদানিং কাজগুলো করতে এতটা অলসতা বোধ করি, তো পানিটা একটু চেঞ্জ করে নিয়েছি আর সেই সাথে গাছগুলো একটু ক্লিন করে নিলাম। তো সিঙ্ক র্যাকটা যখন খালি করেছি খেয়াল করলাম সিঙ্ক র্যাকটা এত ময়লা ছিল, গত 3 থেকে 4 দিন আমি এই সিঙ্ক র্যাকটা একেবারে ক্লিন করিনি। তো ভাবলাম আজ ভালোভাবে ক্লিন করে ফেলি, যেহেতু অনেক ময়লা হয়েছে। জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন। দেখেছেন তো একটু অলসতা করার নমুনা। যখনই আমি একটু অবহেলা এবং অলসতা করি তখনই দেখা যায় যে কোনো জিনিস বেশ পরিমাণে ময়লা হয়ে যায়। তো ভাবলাম সব কিছু যখন ভালোভাবে আজ ক্লিন করেছি, এই কাজটা একটু ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রাখি। আর আজ একটু রোদ ওঠার কারণে পানিটা একটু কম ঠান্ডা ছিল, তো আর এই জন্য হ্যান্ড গ্লাভসটা আর ব্যবহার করছি না, এভাবেই সব কিছু ধুয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করেছি, যতই আমরা প্রোটেকশন ইউজ করি না কেন যে কোনো জিনিসের মধ্যে, নিজ হাত দিয়ে যেভাবে যে কোনো জিনিস ভালোভাবে ক্লিন করা যায়, ওই গ্লাভস দিয়ে হয়তো আমার ঠান্ডাটা কম লেগেছে, কিন্তু যে কোনো জিনিস ক্লিন করতে আমার থেকে অনেকটাই অসুবিধা মনে হয়েছিল। তো এই দিক দিয়ে একা হাতে খুব সুন্দর করে সিঙ্ক র্যাকটা যখন আমি ভালো করে ক্লিন করেছি, মাশাআল্লাহ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। আর এই যে একা হাতে খুব সুন্দর করে এই জিনিসটা ক্লিন করে নিচ্ছি, আর রান্নাঘরটাও একটু গুছিয়ে নিয়েছি অফ স্ক্রিনে। তো এই ফাঁকে আমার ছেলেরাও ঘুম থেকে উঠেছে, তো ঝটপট করে আর কি বানাবো বলুন। তো হঠাৎ করে ফোন এসেছে আমার ননসের,
তো সে বলল আজ দুপুরে নাকি তার ঘরে দাওয়াত, তো সেখানে খেতে বলেছে। তো সেই খুশিতে আমার হাতে তো আর কাজ উঠছেই না, যেহেতু বাইরে শীত ছিল, তো যার কারণে দুপুরে রান্নাবান্না করতে হবে না। তো সেই খুশিতে খুব মজাদার একটা পিঠা বানাচ্ছি, আর সেটা হলো খোলা জালি পিঠা। শীত আসার পর থেকে এই গুঁড়িগুলো করার কারণে আমার এত উপকারে এসেছে, ঘুম থেকে উঠে আর তেমন একটা রুটি বা পরোটা বানাতে হয় না। এখন ঝটপট করে এই খোলা জালি পিঠাটা আমি বানিয়ে ফেলি, আর এটা বানাতে আমার তেমন একটা দেরিও লাগে না। আর আমার ছেলেরাও কিন্তু এই খাবারটা খেতে বেশ পছন্দ করে। গত কিছুদিন আগে আপনাদের ভাইয়া বেশ কিছু রস এনেছিল, তো সেই রসগুলোকে আমি এই যে মিঠা বানিয়ে ফেলেছি। আমি জানি না কে কী বলে এটাকে, খেজুরের মিঠা। রসটাকে ঘন করে তারপরে এই মিঠা দিয়ে খেতে, গরম গরম খেজুরের রস, গরম গরম এই খোলা জালি পিঠা আর খেজুরের রস দিয়ে খেতে বেশ ভালো লেগেছে। আর এভাবেই ছেলেদেরকে দিয়ে দিয়েছি, আর সেই সাথে আমি নিজেও খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো খাবার খাওয়ার পরে বেশ কিছু প্লেট বাটি জমেছিল, সেগুলো সাথে সাথে করে ফেলি, কারণ যেহেতু দুপুরে ননসের বাসায় যাব, তো তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো করে ফেলছি। আর আমার ননসের বাসায় আমার ননদও আছে, তো সবাই মিলে যেন একটু গল্প করতে পারি, তো তাড়াতাড়ি করে সকল কাজ করে ফেলছি। আর যেহেতু ব্লগ করছি একটু তো লেট হবে, তো হাতের কাজ সবগুলো সেরে আমার সংসারে আরও কিছু কাজ আছে সেগুলো করে নিব। তো হঠাৎ করে মাথায় আসছে যে আজ যখন দুপুরে আমার রান্নাবান্না নেই, এই সুযোগে যদি আমার ডাইনিং রুমটাকে আজ নতুন করে একটু ডেকোরেশন করা যায় তো মন্দ কি বলুন। তো বেশ কিছুদিন ধরে, মানে যখন থেকে শীত এসেছে, তখন কিন্তু আমি নাস্তার সাথে সাথে চাটা বানাই না। আমি কিন্তু এর আগে আপনাদের সাথে যখনই শেয়ার করেছি, নাস্তার সাথে সাথে আমি চাও বানাতাম, কিন্তু শীত আসার কারণে এখন আর চাটা তখন বানাই না। চাটা একেবারে নাস্তা খাওয়ার পরেই বানাই। যখন গরমকালে চা নাস্তা একসাথে বানাতাম তখন চাটা ঠান্ডা হয়ে যেত। শীতে কিন্তু ঠান্ডা চা খেতে একেবারেই খারাপ লাগে, সেজন্য ইদানিং কী করছি, নাস্তা খাওয়ার পর তারপরে আমি চা বানাচ্ছি। আর গরম গরম চা খেতে তো শীতের যে একটা অলসতা, যে একটা ঠান্ডা ভাব, সেটা পুরোপুরি কেটে যায়। মজাদার এক কাপ ঘন করে চা বানিয়ে ফেলেছি আমার পছন্দের চায়ের কাপে। আর চা খেতে খেতে মাথায় আসছে আমি আজ আমার এই যে ডাইনিং রুমটাকে কিভাবে ডেকোরেশন করব। তো চাটা নিয়ে ভাবছি, হঠাৎ করে মাথায় এলো আমার কাছে একটি ডাইনিংয়ের নয়, একটা কার্টেন আছে। সেই কার্টেনটা আজ আমি টেবিল ক্লথ হিসেবে ইউজ করব। তো সেই চিন্তা মাথায় রেখেই আমার এই যে পর্দার কাপড়টা আছে সেটা আমি আমার ডাইনিং টেবিলে দিয়ে দিচ্ছি। তো সবার আগে এই যে টেবিল ক্লথ পুরনো যেগুলো আছে, তারপরে যে ট্রান্সপারেন্ট রেক্সিনটা আছে সেগুলো সরিয়ে, চেয়ারের কভারগুলো সরিয়ে টেবিলটা একটু ভালোভাবে ক্লিন করে নেব। যেহেতু আমার ডাইনিং টেবিলটা কাচের, তো ভালোভাবে ক্লিন করে মুছে নিয়েছি। অনেকেই এটা টেবিল ক্লথ হিসেবে ইউজ করেছে, খেয়াল করেছি। তো ভাবলাম এই পর্দার কাপড়টা আজ একটু ভাঁজ করে যদি আমি টেবিল ক্লথ হিসেবে ইউজ করি তাহলে খারাপ লাগবে না, যেহেতু এই পর্দার কাপড়টা আমার খুব একটা এখন ব্যবহার করা হয় না। তো হঠাৎ করেই যখন এই জিনিসটা করেছি আমার এত ভালো লেগেছিল, যেহেতু আমার ডাইনিং রুমে সব কিছু হোয়াইট কালারের মধ্যেই আছে, তো এটা দেওয়ার কারণে পুরো ডাইনিং রুমটা এখন এত উজ্জ্বল লাগছিল। আর একটা জিনিস খেয়াল করবেন, সাদা জিনিস দিয়ে যে কোনো জিনিস ডেকোরেশন করতে বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো ট্রান্সপারেন্ট রেক্সিনটা আবার দিয়ে দিয়েছি, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, না দিয়ে তো আর উপায় নেই, যেহেতু বাচ্চারা এখানে পানি ঢালার সময় অনেক সময় পানি ফেলে দিবে। তো সেই সাথে যে চেয়ারের কভারগুলো আছে, হঠাৎ করে খেয়াল করলাম চেয়ারের কভারগুলো এই এই কাপড়ের সাথে পুরোপুরি ম্যাচিং হয়ে গিয়েছে। আর এভাবে দেওয়ার কারণে এত সুন্দর লাগছিল, তো যার কারণে মোটামুটি যেভাবেই সেটিংটা করার চিন্তা করেছি ঠিক সেভাবেই সেটিং করার পর দেখতে বেশ ভালো লেগেছে। আমার ডাইনিং ওয়াগনের মাঝে একটা কর্নারে আমার ঘর সাজানোর যে সকল টুকিটাকি জিনিসগুলো সবসময় আমি ইউজ করি না সেখানেই রেখে দিই, আর যখন ব্যবহার করি তখন সেখান থেকে বের করে তারপরে সেগুলো অর্গানাইজ করি। ছোট বাচ্চার ঘর সবসময় সব কিছু রেখে দেওয়া সম্ভব না, যেহেতু বাচ্চারা এগুলোর মর্ম বুঝবে না। তাই যখনই ব্লগ করি তখনই সেগুলো বের করে সুন্দর করে ডেকোরেশন করে আবার সেগুলো গুছিয়ে সেখানে রেখে দিই। তো এভাবে রাখলে দেখা যায় আমার জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না। কিন্তু যখনই ব্লগ করা শেষ হয়ে যায় তখনই কিন্তু এই যে জিনিসগুলো আমি সুন্দর করে ডেকোরেশন করেছি, বেশ কিছু জিনিস গুছিয়ে আবার রেখে দিই। আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ। সাদা জিনিস আসলেই এর উজ্জ্বলতা, এর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয় যে কোনো জিনিসের মাঝে যখন আপনি এটা দিবেন।
আপনার থেকে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো অনেক তো হলো আমার ডাইনিং রুমটা ডেকোরেশন। তারপরে আমি দুপুরে চলে গিয়েছিলাম আমার ননসের বাসায় দুপুরে দাওয়াত খেতে। আর এখন যে রান্নাটা দেখতে পাচ্ছেন সেটা ছিল শনিবার, মানে আজ দুপুরবেলা রান্না। দুপুরে আজ রান্না করেছি বাটা মাছ ভাজি করে, আর সে সাথে এখানে একটু বাঁধাকপি ভাজি করেছি। সব মিলিয়ে দুপুরের আয়োজন আজ এগুলোই ছিল। আমি জানি না আমার আজকের ব্লগটা আমার আপুদের কেমন লেগেছে। চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমার ব্লগটা দেখে আপনাদের বেশ ভালো লাগে, আর আপনাদের মূল্যবানটা সময়টাকে যেন আপনারা সুন্দরভাবে ব্যয় করতে পারবেন, সেই জন্য সুন্দর একটা ব্লগ শেয়ার করেছি। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আজ আপনি আমার ব্লগটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করে। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।